ঈদ মোবারক। ঈদের বিশেষ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক বাংলাদেশের বাইরে যারা টেলিভিশন সেটের সামনে বসে আছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। এবং ঈদের তৃতীয় মাত্রার বিশেষ তৃতীয় মাত্রা বৈশিষ্ট্য আপনাদের সবারই জানা। আজকে এই বিশেষ তৃতীয় মাত্রায় উপস্থাপন করব একটি পরিবারকে, এবং পরিবারের যিনি কর্তা, আপনাদের সবার পরিচিত, সত্য এবং সাহসী কথনের জন্য সবার প্রিয়, যদিও অনেকটা সময় ধরে তার কথাবার্তা খুব একটা শোনা যাচ্ছে না, এবং এমন একটি পরিবার এটি আমরা এই অনুষ্ঠান যখন দেখব, যারা দেখবেন তারা উপলব্ধি করতে পারবেন। দর্শক, আজকে যাকে কেন্দ্র করে এই তৃতীয় মাত্রা এবং যারা এসছেন যাকে কেন্দ্র করে, তিনি আপনাদের সবার পরিচিত মুখ, বাংলাদেশ সরকারের সাবেক সচিব, সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এটি ইংরেজি দৈনিকের অনেকটা সময়, এবং আমি কথাবার্তার কথা বলেছি, লেখালেখি করেন, স্পষ্টবাদী মানুষ, বইও প্রকাশিত হয়েছে, এবং অতি সম্প্রতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ তিনি করেছেন, পবিত্র কোরআন শরীফের বাংলা অনুবাদ করেছেন, এবং আমার একাধিক বাংলা অনুবাদ পড়বার সুযোগ হয়েছে। আমার মনে হয় এর চাইতে সহজবোধ্য সাবলীল বাংলা অনুবাদ, এত চমৎকার অনুবাদ আর কখনো হয় নাই। আমার বায়ে বসা আছেন মোহাম্মদ আসাফুদ্দৌলা। তারপরে যিনি রয়েছেন, তার পরিবারে মোট 3 কন্যা রয়েছেন, 1 পুত্র রয়েছেন, স্ত্রী রয়েছেন, 9 জন নাতি নাতি রয়েছেন, জামাতারা রয়েছেন, পুত্রবধূ রয়েছেন। আজকে শুধুমাত্র তার সহধর্মিনী 3 কন্যা এবং পুত্র আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। মিস্টার আসাফুদ্দৌলার পরে রয়েছেন তার জ্যেষ্ঠ কন্যা মুবিনা আসাফ, এবং তারপরে রয়েছেন কনিষ্ঠ কন্যা মেহরিন আসাফ। আমার ডানে রয়েছেন মোহাম্মদ আসাফুদ্দৌলার সহধর্মিনী জুলফিয়া আসাফ, এবং তারপরে রয়েছেন তাদের মেঝ কন্যা মুনিজা আসাফ, এবং সবার শেষে ডান দিকে রয়েছেন ডক্টর সামির আসাফ, তাদের একমাত্র পুত্র। স্বাগত আপনাদের সকলকে এবং ঈদ মোবারক। সো শুরুতেই যদি আপনারা খুব ছোট্ট করে দর্শকদেরকে এই ঈদের অনুষ্ঠানে ঈদের শুভেচ্ছা জানান, কে কিভাবে জানাবেন, আপনি শুরু করবেন। আমার এই বয়সে ঈদের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে যে 30টা রোজা করতে পারা। এই বয়সে কষ্ট হয় কিন্তু আনন্দ হয় খুব। তো 30টা রোজা যে করতে আল্লাহ যে এই তৌফিক দিয়েছেন এবং সফলভাবে করতে পেরেছি, সেই জন্য আমার অসীম কৃতজ্ঞতা তার কাছে, এবং আমি অত্যন্ত আনন্দিত। আপনার বেলা আপনি কিভাবে শুভেচ্ছা জানাবেন দর্শকদের? আপনার কণ্ঠের সঙ্গে পরিচিত হোক সবাই। আসসালামু আলাইকুম। প্রথমে আমি আজকে চ্যানেল আই এর সব দর্শকদেরকে ঈদ মোবারক জানাচ্ছি, এবং জিল্লুর তোমার সব সহকর্মী সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা রইল। আমি আমার হাজবেন্ড এবং আমার ছেলে মেয়েদের তরফ থেকে, নাতি নাতনি সবাই তরফ থেকে, এবং এই প্রথমবার আমি আসছি টিভিতে, স্পেশালি তৃতীয় মাত্রা তো সবসময় দেখেছি, আজকে আসছি সেটার জন্য ধন্যবাদ। আরো অনেক কথা শুনবো আপনার কাছ থেকে, অনেক জানা এবং অজানা কথা। মুবিনা আসাফ, আপনি সুন্দরভাবে রোজাগুলো করতে পারলাম। মনে হচ্ছিল খুব গরম, একটু কষ্ট হবে, কিন্তু সেরকম কষ্ট হয়নি। আল্লাহর অনেক রহমত হয়েছে আমাদের উপরে যে সুন্দরভাবে করতে পেরেছি, এটা একটা খুব ভালো দিক। আর ঈদটাও খুব ভালোভাবে কাটলো সবার সাথে। আমার বোন থাকে না এখানে, ওকেও পেলাম, সেটাও একটা অ্যাডেড এনজয়মেন্ট ছিল। সো মাশাআল্লাহ ভালোভাবে গেছে সব। ডক্টর সামির। আসসালামু আলাইকুম। আমি সবাইকে ঈদ মোবারক জানাই, এবং চ্যানেল আই কে থ্যাঙ্কস ফর ইনভাইটিং আস। I reflect the same feelings. যে রমজান মাসটা was very special for all of us, and ঈদের আমেজে এই ফুর্তিতে আমরা সবাই খুবই আনন্দিত, এবং আজকে সবাই এখানে একসাথে হতে পেরে খুবই ভালো লাগছে। কতদিন পর আপনারা এরকম একসাথে হন? আমার বোন দেশে বাইরে থাকে, আপা উনি বছরে 1 বার অথবা 2 বার আসেন, তো এরকম ঈদের সময় সো আমাদের জন্য আসলে ঈদের হাইলাইটটাই হলো যে বাচ্চাদের সাথে বাবা মা ভাই বোনরা একসাথে কাটাবো, এবং আমি আশা করি সবাই এই সুযোগটা পাক বারে বারে। থ্যাংক ইউ ফার্স্টে আমাদের ইনভাইট করার জন্য। আমার জন্য ঈদ ইজ ভেরি স্পেশাল, যেহেতু আমি বিদেশে থাকি। আমি প্রত্যেক বছর এসে আমার আব্বা আম্মা ভাই বোনদের সাথে ঈদ করি,
সো আমি সারা বছর ওয়েট করি যে কখন সামার হবে, আমি আসব, ঈদ করব। আসাদুল্লাহ, আপনি একটু জাস্ট প্রাইমারি ইন্ট্রোডাকশনটা হলো, সবাইকে দর্শকরা দেখলেন, কিন্তু সবার সম্পর্কে আপনি একটু যদি বলেন, আপনার পরিবার সম্পর্কে আসলে ব্রিফলি ওনাকে দিয়ে যদি শুরু করেন। ওনার সাথে তো জীবনের অধিকাংশ সময় কাটালাম। আমি আসলে একটু দেরি করে বিয়ে করেছি, যে বয়সে আমার কলিগরা বিয়ে করেন কিংবা আমার সমসাময়িকরা তার অনেক পরে। আমি প্রায় চাকরিতে ঢুকেও 5 বছর পরে বিয়ে করেছি। তো উনি খুব ভালো ছাত্রী, মানে পাকিস্তানের সময় বেস্ট ছাত্রী হিসেবে আইয়ুব খান গোল্ড মেডেল পেয়েছিলেন। তো আমি খুব সৌভাগ্যবান মনে করি নিজেকে। আমার একটু পড়াবার সৌভাগ্য হয়েছিল ওনাকে। শি ইজ এ ভেরি ব্রিলিয়েন্ট মাইন্ড। এরকম ভালো ছাত্রছাত্রী অনেক দেখেছি, কিন্তু সলিড ছাত্রছাত্রী পাওয়া খুব মুশকিল। শি ইজ এ ভেরি সলিড পার্সন, ভেরি রিলিজিয়াস পার্সন। এবং আমার মতো বাধ্য হয়ে আপনার পড়াবার সুযোগ হয়েছিল নাকি বাধ্য হয়ে বিয়ের পরে? হ্যাঁ। তো ওনাকে আসলে আমি একটু গিলটি ফিল করতাম, কারণ আমি যখন বিয়ে করেছি ওনার গ্রাজুয়েশনের আগে। তো আমার সবসময় মনে হতো যে আমার শ্বশুর বাড়ি আমার দিকে তাকিয়ে ভাবেন যে আমার মেয়েটার, এত ব্রিলিয়েন্ট মেয়েটার লেখাপড়ার ভবিষ্যৎ এই ছেলেটি নষ্ট করেছে। এই জন্য আমি খুব নিজে উদ্যোগ নিয়ে ওনাকে পড়িয়েছি এবং তার রেজাল্টও পেয়েছি। খুবই ভালো উনি করেছেন। তবে আমি মানুষ হিসেবে একটু ডিফিকাল্ট, হাজব্যান্ড হিসেবেও খুব ডিমান্ডিং এবং খুব ডিফিকাল্ট, অফিসার হিসেবেও আই ওয়াজ ভেরি ডিফিকাল্ট। সবকিছুতেই আমি গান বাজনার মধ্যেও আমি ডিফিকাল্টটাই বেছে নিয়েছি সারা জীবন। এবং আমার কাছে একবার গান শিখতে এসে দ্বিতীয়বার আসে না কেউ। আমি একটা স্ট্যান্ডার্ড এক্সপেক্ট করি, সেটা মিট না করতে পারলে আমি রেগে যাই। এটা আমার পড়াতে গেলেও এটা হয়েছে, অ্যাজ এ শিক্ষক। গান শেখাতে গিয়েও আমার এই একই ব্যাপার হয়েছে। তো ওনাকে দেখেছি লেখাপড়াতে আর এছাড়া ওনার যে সহ্য শক্তি কতখানি, এটা বোঝা যায় যে মানে হাফ এ সেঞ্চুরি শি হ্যাজ টলারেটেড মি। আমাকে সহ্য করেছেন অর্ধ শতাব্দী। এটা ওনার একটা নোবেল প্রাইজ, পিস প্রাইজ উনি পেতে পারেন। এই একটা, এই জন্য আমি খুব কৃতজ্ঞ তার কাছে। আর আমার বড় মেয়ে কর্মজীবনও গেছে ওনার, কর্মজীবন গেছে। উনি প্যান প্যাসিফিকে 10 বছর কাজ করেছেন। তার আগে ট্যুরিজম কর্পোরেশনের ছিলেন, ওখানেও প্রায় 10 বছর। দীর্ঘ মানে হোটেল ইন্ডাস্ট্রির ওয়ান অফ দি লিডিং পার্সোনালিটিস অফ দিস কান্ট্রি। বিদেশেও গেছেন, হসপিটালিটি ট্রেনিং ইত্যাদি সবকিছু করে। শি ইজ এ ভেরি প্রফেশনাল। আমার বড় মেয়ে আইনের ছাত্রী এবং পেশাগতভাবে আইন পেশাতে জড়িত হলেন। আমার আব্বা ওয়াজ এ ভেরি ওয়েল নোন লয়ার অফ দি সুপ্রিম কোর্ট। তো সেই ট্র্যাডিশন আমরা ভাই বোনরা কেউ রাখতে পারিনি নানা কারণে। তো আমি খুব ইচ্ছা ছিল ছেলে মেয়েদের মধ্যে অন্তত কেউ আমার আব্বার প্রফেশনটা। তো উনি এই প্রফেশনটা স্বেচ্ছায়, আমার এই ইচ্ছা জেনে, এই ইচ্ছার প্রতি রেসপেক্ট দেখিয়ে উনি আইন পেশা নিলেন। এবং আমার আব্বার রেখে যাওয়া যে গাউনটা, উনি যেদিন প্রথম সুপ্রিম কোর্টে কেস করতে যান, এদিন এই গাউনটা আমি ওনাকে উপহার দিয়েছিলাম। আশা করি এখনো সেটা সযত্নে তিনি রেখেছেন। এবং আব্বার যত লয়ের বই এগুলি। and she climbed up as assistant attorney general and then as deputy attorney general. She was doing very well. তো তারপর হয়তো আর চাকরি করতে অসুবিধা হয়েছে আমার কারণে। আমি নিজেকে খুব গিল্টি ফিল করি সেজন্য। এখন উনি একটি বিদেশি মাল্টিন্যাশনালের লিগ্যাল চিফ। এবং তার খুব রাগ, খুব শাসনে মানুষ করেছে যদিও, কিন্তু খুব অভিমানী এবং খুব টাচি, খুব সেন্সিটিভ। তাকে হ্যান্ডেল করা খুব ডিফিকাল্ট। এত বেশি তিনি এক্সপেক্ট করেন এবং এত স্ট্রং তার প্যাশন ফর লাভ, যে সে বাপের কাছে হোক, মানে চুল থেকে মানে পান থেকে চুন অথবা চুন থেকে পান, কিছু এদিক ওদিক হলে উনি সহ্য করতে পারেন। এই জন্য সে ইজ ভেরি স্পেশাল টু মি। আই হ্যান্ডেল হার। আমি বুঝতে পারি ওনাকে, উনি অনেকটা আমার মতো, সেই কারণে বোধহয়। চমৎকার বর্ণনা। আমরা কিন্তু আবার উল্টোটাও শুনবো আপনাদের কাছ থেকে। মুনিজা আমার একটা গিল্ট ফিলিং চিরদিন তার কাছে। ও বেশ একটা সময় নানা নানির কাছে ছিল।
যখন আমরা স্বাধীনতার সংগ্রাম হয় এখানে, তখন নানানের কাছে, আমি তো পোস্টেড তখন পাকিস্তানে। তো বেশ একটা জীবনের একটা সময় আমি ওকে দিতে পারিনি। তো আমি যখন যেতাম আমার শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতে, এই দরজার পাশে এসে দাঁড়িয়ে থাকতো যেন অপরিচিত একটা লোককে দেখছে, এবং তা আমার খুব কষ্ট লাগতো। তো ওর জন্য সেই ইয়েটা, ভালোবাসাটা দিতে পারি না। এখন আবার থাকে বিদেশে বেশিরভাগ, তো এত ভালোবাসা, ফোনও আমি করতে পারি না, আমার এত কান্না পায় ওর সাথে কথা বলতে গেলে। তো সেই জন্য ওর সম্বন্ধে আর কিছু বললাম না। এরপরে ছেলে, এ আমার একমাত্র ছেলে, এবং আমি বলবো অনেক পিতার কথা শুনেছি, আমি নিজের থেকে বলবো আমি খুব নিজেকে ভাগ্যবান মনে করি যে কখনো আমার আদেশ অমান্য করেনি। এটা আজকের দিনে কোনো পিতার পক্ষে বলতে পারা খুব ডিফিকাল্ট, এবং তার ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু আমি বলেছি, এবং সেগুলি সে করেছে শুধু আমাকে খুশি করার জন্য। তো এটা একটা আজকের দিনের বিবেচনায় একটা সাংঘাতিক বড় একটা গুণ একটা ছেলের কাছ থেকে। এবং আমি আশা করি আমি কথা যে বলছি এটা যারা প্রফেশনালিস্ট তারা শুনবেন। এ বেসিক্যালি ইকোনমিক্স এর ছাত্র। তো আমার তো ইকোনমিক্স, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে ডিস্টিংশন নিয়ে অত্যন্ত নাম করে বেরিয়েছেন, সব ঠিক আছে। কিন্তু আমি বহু প্রতিভাবান ইকোনমিস্টকে দেখার সৌভাগ্য হয়েছে, তারা কাজ করেছেন আমার সাথে অনেক। কিন্তু এই ছেলেটি সম্পর্কে আমি কিন্তু আবার ছেলে মেয়ে বলে বাড়িয়ে কথা বলা, এগুলো আমার অভ্যেস নাই যে আমার ছেলে সুতরাং হি ইজ দি বেস্ট, নট এট অল, বরঞ্চ কমিয়ে বলা আমার স্বভাব। তো আমি তাকে নিয়ে অনেক দিন ইকোনমিক্স এর কিছু ব্যাপারে, আমি যখন কমার্স সেক্রেটারি, কয়েকটা ব্যাপারে আলাপ করেছি। আমার কিছু ধোঁয়াশা ছিল মনে, এই ডব্লিউটিওর ব্যাপারে ছিল কম্পারেটিভ অ্যাডভান্টেজ, আমার এখনো মনে পড়ে। লন্ডন থেকে অক্সফোর্ড পর্যন্ত যাওয়ার পথে 3 ঘন্টা গাড়িতে হি টোল্ড মি অ্যাবাউট ইট, এবং আমি যেটুকু জানতাম আমার হঠাৎ মনে হলো আমি কিছুই জানি না। এন্ড যেটুকু সে জানে হি সো সলিড যে অন্তত আমাকে ফাঁকি দিতে পারবে না। দীর্ঘদিন চাকরি করে এইসব পিএইচডি এইসব বহুত আমার হাতের মধ্যে দিয়ে গেছে, বহু ছাত্র আমার, কিন্তু এ অত্যন্ত সলিড তার সাবজেক্ট, এত সলিড তার নিজের সাবজেক্টে যে বাংলাদেশের দুর্ভাগ্য যে তার ইকোনমিক্সের এই জ্ঞানকে ব্যবহার করতে পারেনি। আশা করি কোনোদিন সেটা ভেতরে জিনিস থাকলে সেটা চাপা থাকবে না। আর আমার ছোট মেয়ে, খুব যা ছোটরা হয় আমার আব্বার সবচেয়ে প্রিয়, সুতরাং যেহেতু আমার আব্বার আমি খুব প্রিয় ছিলাম, সুতরাং আমারও খুব প্রিয়। এই একটি মেয়ে জায়গায় আমি বকি নাই কোনোদিন তাকে বকি নাই, কারণ আমার আব্বা আমাকে নিষেধ করে দিয়ে গেছেন তাকে বকতে। তো আর বলেছিলেন যে প্রত্যেক সিজনের যে নতুন ফল হবে এটা মুখে তুলে খাওয়াতে, এটা সবসময় পারি না, এরা বড় হয়ে গেছে, যখন আমার হাতে ফল তখন ওরা কাছে নাই, এই জন্য হয় না। কিন্তু আমার মনে মনে আমি খাওয়াই সবসময়, এইটা বলবো। এও খুব অভিমানী, খুব সেন্সিটিভ, কিন্তু ভেরি ব্রাইট গার্ল। ও MBA করেছে ক্যালিফোর্নিয়া থেকে, এবং একদম 10 মাসে she finished her course and fantastic student। এখন নিজেদের ব্যক্তিগত ব্যবসা করে। এবং আমি একটা ওভারঅল কমেন্ট করতে চাই যে আই লিভ ইন এ ভেরি হ্যাপি অ্যাটমসফিয়ার। আমার বাইরের পৃথিবীর দরকার হয় না, এই জন্য আমি বাইরে কম যাই। আর কথা কেন বলি না সেটা তোমার চেয়ে ভালো আর কেউ বলতে পারবে না, সেটা এখন বলা। সেই আলোচনায় আমরা আজকে সেই আলোচনায় নাই যাই। বাকিদের নিয়ে একটু খুব সংক্ষেপে, জামাতা, পুত্রবধূ, একমাত্র পুত্র, গ্র্যান্ড চিলড্রেন যারা আছেন, সংখ্যা বা পরে এত আগ্রহ আপনার। আচ্ছা, আমার 9 জন নাতি নাতনি, মাশাআল্লাহ। সবচেয়ে ছোটটা হলো 8 বছরের, আর সবচেয়ে বড়টা হলো 21 বছরের। মাশাআল্লাহ, ইউনিভার্সিটিতে পড়ে বিদেশে। এরা হলো আমার জানের টুকরা। আমি মনে করি যে আমার বাচ্চাদেরকে আমি এতখানি সময় আর আদর দিতে পারি নাই যত আমি এখন আমার নাতি নাতনিদের দিই। ওরা আমাকে কালকে বলেছে আমরা তোমার বেস্ট ফ্রেন্ড, তুমি কোনো সময় কোনো চিন্তা করো না,
তোমার কোনো কিছু বলতে হলে আমাদের বলবা। আর আমার নাতিরা তো হলো আমার লাঠি, ওদের নাম হলো লাঠি। কার বিরুদ্ধে ব্যবহার করেন লাঠি? লাঠি মানে আমি বেশি বুড়ো হয়ে গেলে ওরা আমার এটা হলো মানে একটা। আমি যতদূর জানি যে নাতি নাতিরাও আপনাদের ছেলেমেয়েরা যেভাবে বড় হয়েছে তাদেরকে ঠিক একইভাবে। তো আমি সেই একটা জিনিসই এখন কুইকলি বলে ফেলি তোমাকে, সেটা হলো আমার শ্বশুর ওনার ছেলে মেয়েদেরকে যেভাবে আল্লাহর নাম নেওয়া, একসাথে নামাজ পড়া, একসাথে রোজা রাখা এবং যে ভ্যালিউজ গুলি দিয়েছিলেন, সেই জিনিস আসাফুদ্দৌলা সাহেব ওনার বাচ্চাদের মধ্যে এই জিনিসটা এমন সুন্দরভাবে ছোটবেলা থেকেই মানে গড়ে তুলেছেন ওদেরকে ওইভাবে যে ওরা যেরকম আল্লাহর নাম নেয়, নামাজ পড়ে এবং ভেতরে গুড মুসলিম, গুড পারসন, ট্রুথফুল পারসন হওয়া যে দরকার, সেটা ওর মধ্যে ঢুকে গেছে। এখন আমি ওদের সামনে, ওরা সামনে আছে বলে বলছি না, আমি এই জিনিসটা দেখি ওরা এনফোর্স করে দিয়েছে ওদের বাচ্চাদের মধ্যে। এই যে সালাত পড়া, তারাবি পড়া, এটা কিন্তু গতকালকেই আমাদের সাথে ইফতার করছিলাম, দেখলাম সব টুকুর 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 ছোট ছোট সব পড়তেছে, কেউ কিন্তু বলে নেই যে যাও সালাত পড়ো। তো এই যে মরাল ভ্যালিউজ, আল্লাহর পথে চলা, এগুলি কিন্তু একটা পরিবারকে একসাথে রাখার জন্য, ওদেরকে ভালো মানুষ হওয়ার জন্য বাপ মা, দাদা দাদি, নানা নানির শিক্ষা থেকে আসে। পুত্রবধূ জামাতাদের সম্পর্কে? পুত্রবধূ আমার খুবই ভালো। সে আর আমার পুত্রবধূ বলি না, ওকে আমি আমার মেয়ে বলি, কারণ আমি তো মেয়েদের মা। তো সেই হলো আমার আরেকটা মেয়ে, খুবই এত লক্ষ্মী একটা মেয়ে, সবসময় আমাদেরকে দেখাশোনা করে, ওদের 3টা বাচ্চা আমাদের সাথে, আমরা একসাথে থাকি। আমার জন্য ও একটা সাপোর্ট। এবং আমার যে মেয়েদের যে হাজবেন্ডরা, জামাতারা, ওরাও ঠিক সান ইন ল বলে কিছু নাই, ওরা হলো আমার ছেলের মতো। আমি ওদেরকে প্রথম দিনই বলে দিয়েছি, বাবা ইন ল পার্টটা বাদ দিয়ে দাও, তুমি আমার ছেলে, বকার সময় বকা খাবা, আদরের সময় আদর। আমি ভাই হাসি খুশি মানুষ, আমি অত সিরিয়াস হতে পারি না, আমার যা বলার আছে আমি বলে দেব। এবং তুমি সেভাবে ওনার সঙ্গে থেকেও 50 বছর আমি সিরিয়াস হতে পারলাম না। মাঝে মাঝে উনি আমার উপরে একটু মানে হয়তো একটু হয়ে যান, আপসেট হয়ে যান, কিন্তু আমি অত সিরিয়াস হতে পারি না। আমি ফাঁক ফুক খুঁজি যে একটু কথা দিয়ে একটু হাসি। আবার আপনার কাছে বাবা আপনাদের সম্পর্কে বললেন, এবং আমার মনে হয় কোনো বাবার মুখে এরকম ডেসক্রিপশন শোনা, পাবলিকলি শোনা, এটা অনেক অনেক বড় পাওয়া। সো আপনারা একটু ওনার সম্পর্কে বলবেন। আমরা তো জানি, টেলিভিশনে দেখি, লেখা পড়ি বা কথা শুনি, ভেতরকার আসাফুদ্দৌলাকে সবাই হয়তো সেভাবে জানেন না। তো আপনাদের 4জনের কাছ থেকে, 5জনের কাছ থেকে আসলে আমরা একটু শুনতে চাইবো যে মানুষ হিসেবে, ওনার প্রফেশনাল লাইফে সব মিলে, বাবা হিসেবে বা হাজবেন্ড হিসেবে উনি কেমন, এবং ভালো মন্দ মিলিয়ে আলোচনাটা আমরা শুনতে চাই। আসলে আপনাদের অভিযোগ থাকলে, অনুযোগ থাকলে সেগুলো শুনতে চাই। মনে হয় বড় হিসেবে আপনি শুরু করুন। ধন্যবাদ। ভেরি ইন্টারেস্টিং টপিক। আব্বু সম্পর্কে আসলে কোথায় শুরু করব আর কিভাবে শেষ করব জানি না। জাস্ট মাথায় যেটা আসছে যে আসলে আব্বু এত ভার্সেটাইল একটা পার্সোনালিটি। আমরা 4জন ভাই বোন মনে হয় কিছুই পাই নাই। যেরকম স্টুডেন্ট ছিলেন, সেরকম গান করতেন, করছেন এখনো, আপনারা জানেন। আপনারা বোধহয় কেউ গান করেন না। আমরা আনফরচুনেটলি আমাদের গলাটা ঠিক সুন্দর গানের জন্য হয়নি, আমি জানি না কেন, উই কুডন্ট রিয়েলি পিক আপ। আর ওরকম স্ট্যান্ডার্ডের না হলে তো গেয়ে লাভ নাই, তাই না? সো হয়তো সবাইকে দিয়ে গান হয় না, বাট জাস্ট আব্বুর ব্যাপারে বলতে গেলে মনে হয় যে অনেক দিক আছে আব্বুর। হি ইজ আ পোয়েট, লিরিসিস্ট, কম্পোজার, মিউজিশিয়ান, হি ইজ আ গ্রেট ওরেটর। মানে যেদিকেই আব্বু গেছে একটা জায়গা করে নিয়েছে নিজের দিকে। একটা স্পোর্টস পারসন হিসাবে তার সুইমিং এর রেকর্ড ছিল। হি ইজ নাও প্লেইং গলফ, মাশাআল্লাহ। হি হোয়াটএভার হি ডাজ হি এক্সেলস। আর a man of very high moral principles and moral values, যেটা আমাদের মধ্যে ছোট থেকে আব্বু দিয়ে দিতে পেরেছে।
আর এই যে রিলিজনের উপরে এটা একটা ডিউটি না, এটা বোঝা, এটা ব্যাপারে ফিল করা, এটা জানতে চাওয়া। আমরা খাবার টেবিলে গল্প করে যে কত কিছু শিখতে পেরেছি এবং এখনো সেটা করি। গল্পটা খাবার টেবিলেই হয় এবং কত ইনফরমেশন। হিজ মানে নলেজের ভান্ডার যদি একটা বলা যায়, অ্যান্ড ফিলসফার ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড, আই উড সে। এনিথিং, ছোটবেলা থেকে যখনই যে প্রশ্ন মাথায় আসতো, স্কুলের, কলেজের, ইউনিভার্সিটি, সবসময় আব্বুর কাছে গেছি দৌড়ে। আসলে কিন্তু নিজে দেখতে একটু সময় লাগবে, ইউনিভার্সিটিতে পড়ছি, তখন ডিকশনারি খুলে যে মিনিংটা দেখবো সেটা ইচ্ছা করতো না, বিকজ আমি জানি আব্বুর কাছে গেলে একটা এক্সাম্পল দিবে, সেটার একটা ব্যবহার, একটা পজিটিভ ব্যবহার, কিংবা ওটা যদি একটা কনোটেশন থাকে সেটা সহকারে আমাকে যেভাবে বোঝাবে, আই ক্যান নট ফাইন্ড ইট ইন দ্য ডিকশনারি। সো আমরা সবাই, আমার মনে আছে হোমওয়ার্ক নিয়ে যেরকম যেতাম ক্লাস 5-এ, আমি তো ইউনিভার্সিটিতে আমার সমস্ত কিছু লেখি, গল্প, এসে, সবকিছু জাস্ট গো সিট উইথ হিম, আধা ঘন্টা 1 ঘন্টা যখনই পেতাম না, বিকজ খুব ব্যস্ত থাকতো। সো আব্বুর ওইটুকু কিছু নলেজ, কিছু ইনফরমেশনে এত দূর এসছি, এটা আমি বলতে পারি। এবং হোয়াট এভার I am today is because of my father. মুনিজা, আপনার বাবা? আমি এগ্রি করি আমার বড় বোন যেটা বললো, যে আমাদের আব্বু আসলে এত অ্যাকমপ্লিশড একটা মানুষ। আপনার কাছে বিশেষভাবে শুনতে চাইব, কারণ উনি বলেছেন যে উনি যে পরিমাণ আদর আপনাকে আসলে দিতে চেয়েছেন সারা জীবন, সেটা দেওয়ার সুযোগটা একটু ইমোশনাল হয়ে যাই কথা বলতে গেলে। বাট আব্বু আসলে এত অ্যাকমপ্লিশড, আব্বুর ক্যারিয়ার, স্পোর্টস, কালচারাল সাইড, মানে যেদিকে আব্বু গেছে, আব্বু এত এক্সেল করছে, অ্যান্ড আমরা উই আর সো প্রাউড অফ হিম। এবং আমরা তো ওই হিসাবে কিছুই করতে পারিনি। এবং আমি তো ধরেন কানাডায় থাকি, যখন যে বাঙালির সাথে দেখা হয়, যদি কেউ শুনে যে আমি আসিফউদ্দৌলা সাহেবের মেয়ে, দে হ্যাভ সো মাচ রেসপেক্ট ফর হিম, মানে প্রত্যেকের এত ভালো কথা বলার আছে, এবং আই ফিল সো প্রাউড। এবং আমাকে সবাই যেভাবে ট্রিট করে, যে উনি আসিফউদ্দৌলা সাহেবের মেয়ে, মানে আমি আমার লাইফে আমার মনে হয় যে আই এম জাস্ট সো প্রাউড টু বি হিজ ডটার। এবং আমাদের লাইফে আব্বু আসলে এত কিং সাইজ, যে আব্বুর পরে অন্য কোনো পুরুষ মানুষকেও ঠিক মানে প্লেস করতে অসুবিধা হয়, তো ওটা একটু সমস্যা হয়েছিল। যাই হোক, মেয়েদের ক্ষেত্রে বলা হয় যে বাবার সঙ্গে তার প্রথম ট্রু লাভ, অ্যাবসলিউটলি, বা প্রথম প্রেম, সেটি আসলে বাবার সঙ্গে। হ্যাঁ, অ্যাবসলিউটলি। সো বকাঝকা আপনি খেয়েছেন? মানে উনি তো খাননি, আমরা শুনেছি। হ্যাঁ, উনি তো লাকি ছিলেন, ব্রাদার ফেভারিট ছিলেন, আমরা একটু অল্প খেয়েছি। বাট আব্বু ইজ অলসো মানে মাই বেস্ট ফ্রেন্ড। মানে আমার মনে হয় না আমার এমন কোনো প্রবলেম হয়েছে লাইফে আমি আম্মার কাছে যাই না, বাট আব্বুর সাথে ডিসকাস করে ইউ গেট দ্য সাপোর্ট, মানে একটা আনকন্ডিশনাল সাপোর্ট যাকে বলে, ইন ট্রু সেন্স আমরা ডটার্সরা উই হ্যাভ গট ইট ফ্রম আওয়ার ফাদার। মেরিনা? অ্যাবসলিউটলি। উনি শেষে যেটা বললেন, আই থিঙ্ক এই ব্যাপারটা আমাদের সবার ব্যাপারে সত্যি, যে এমন যদি কিছু থাকে যেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশন অফ আওয়ার লাইভস, অথবা সামথিং দ্যাট ইজ রিয়েলি বদারিং আস, তখন ওই সমস্যাটাকে প্রথমে মাথায় এসে যেটা আব্বুর সাথে আলাপ করতে হবে। তো ওটা ইজ ভেরি ট্রু। আর এছাড়া ছোটবেলা থেকে আব্বু অফিসে গেছে, আব্বু সেক্রেটারিয়েটে যখন যেতে, আব্বুর স্টাফ থেকে শুরু করে সব খুবই ভয় পেত আব্বুকে। মাঝে মাঝে আমার ছোটবেলার মতো মনে হতো যে আব্বু বোধহয় কমান্ড করে পিপলকে উইথ ফিয়ার। তো তারপরে যখন বড় হতে থাকলাম, তখন দেখলাম যে না, এটা অ্যাকচুয়ালি রেসপেক্টটা comes so naturally from his knowledge, from his humility, from him being so affectionate to people who are around him. মানে আব্বুকে যে সেক্রেটারিয়েটে লিফটম্যান, আব্বু আই এম শিওর নোজ ওর বাড়ি কোথায় এবং ওর কি সব। তো পার্সোনালি কাছে থেকে আব্বু ইজ আ ভেরি ডিফারেন্ট পার্সন। বাইরের থেকে যেরকম একটা, like she said, king size personality and highly accomplished, ভিতর থেকে আমি বলবো যে we have been so lucky that Abbu always had the time for us, whether it was a problem, whether we just wanted to sit with him or ask him something, রাত 2টা হয়ে গেলেও there is never, even এখন পর্যন্ত আমাদের বয়সে কোনো সময়ের কোনো মাত্রা নাই যে আব্বুর কাছে এখন যাব।
এটা সকাল হোক, দুপুর হোক, রাত 3টা, I can walk into my father's room and say, আবু তোমার সাথে কথা আছে, এটা এই ব্যাপার. So he always had the time for us. এখনো এবং আগে at the peak of his career, we really were the priorities in his life, and that I think we are all very very আবু তো grateful. আপনাকে কখনো বকাঝকা করেনি, তো আপনি মা হিসেবে কখনো করেছেন? আব্বুকে না সাহস নাই আমার কিছু বলতে হলে, আমি ইনডিরেক্টলি আর কি আম্মাকে দিয়ে বলি আর কি, কি ব্যাপার আব্বু শেভ করেন, একটু লোক ডাকো, একটু বলো না একটু শেভ করতে করে দিবে, মানে ইনস্টেড অফ টেলিং হিম টু শেভ এন্ড প্রবাবলি গো দ্যাট ওয়ে. We respect Abbu so much je we don't want to cross the line, because there's a very fine line, but at the same time I think the mutual love is so overwhelming that fear doesn't stop us from being affectionate or telling him what we think. Dr. Samir. Yeah, I mean, যেটা বললেন এটা তো I agree with everything. I don't want to repeat things they have said, but I would say that in addition to all the multifarious qualities that he has, Ami as a son, I have seen a father who has very high standards, who always strives for excellence, and unar nijer life he has achieved whatever he has done. He has tried to do the best, and he has reached the best positions. So I get inspired to try my best. Amra char bhai bon, we are all deeply religious. Amar abbar guidance theke amra values are very strong. The balance, আমাদের মধ্যে একটা ব্যালেন্স, আমার আব্বা অলওয়েজ বলেন অ্যারিস্টন মেট্রন বলে একটা জিনিস আছে অ্যারিস্টটলের, যে রাইট ব্যালেন্স, কোনো কিছুরই বাড়াবাড়ি না করা. তো এইটা উনি শিখিয়েছেন যে শো অফ না করা, বাড়াবাড়ি না করা, হাম্বল থাকা, লাইফের ভ্যালুগুলো ফলো করা, এবং এক্সেলেন্স যেটাই করো ট্রাই টু বি দ্য বেস্ট. সো ওয়ার্ক ভেরি হার্ড, এই যে ওয়ার্ক এথিকটা, সত্যি কথা বলা, honesty and all that. So I think we are all very lucky, এবং আমার মনে হয় উনি দেশকে আরো অনেক কিছু দিতে পারবেন. উনি এখনো লেখালেখি করছেন. So overall I just couldn't be more proud of a father, my mother, my sisters. We are one very happy family. So দোয়া করেন, আমি সবার কাছে দোয়া চাই যেন আমরা এভাবে হ্যাপি থাকতে পারি. অনেক ধন্যবাদ. এবার আপনার পালা, যে নোবেল আপনি পাওয়া উচিত, অনেকেই বলেন যে আপনার পাওয়া উচিত. কেমন কাটলো এই আমি 50-51 বছর, নাকি এরকমই? তো যেটা মনে আসবে সেটা বলবো, অবশ্যই তাই বলবো. আচ্ছা, এই বছরে আমাদের 50 বছর আমাদের বিয়ের উদযাপন করলেন বা পার করলেন. তো দেখলাম সন্ধ্যা 3-4 দিন আগে আমার বাচ্চারা হঠাৎ আসলো, সব এসে ওনার আব্বার হাতে একটা খাম দিল আর বলল, তোমরা রেডি হয়ে যাও, তোমরা পরশুদিন টার্কি যাচ্ছ. কোথায়? টার্কি. আব্বু তুমি আর আম্মা টার্কি যাচ্ছ, তোমাদের ম্যারেজ অ্যানিভার্সারি টার্কিতে হবে. আমি বললাম, ও তোমরা ভেরি গুড, সবাই একটা. না 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 না, আমরা যাচ্ছি না, আব্বু আর তুমি তোমাদের টার্কি যাচ্ছ, তোমরা অমুক দিন সকালবেলা ইউ আর ফ্লাইং. এবং আল্লাহর কি হুকুম, উনি রাজি হয়ে গেলেন, আমি একটু ভয় পাচ্ছিলাম, উনি রাজি হয়ে গেলেন, আমরা উঠলাম প্লেনে, আমরা পৌঁছে গেলাম ইস্তাম্বুল. আমার জীবনে আমি এত সুন্দর 7টা দিন কাটাই নাই, এবং ওখানে যে কি দেখলাম, কি মসজিদ, আর কি ওখানকার যে মুসলমানি রেলিক্স গুলো যে ওরা সাজিয়ে রেখেছে, এবং রাসূলুল্লাহর মিউজিয়াম, একটা রাসূল পাকের মিউজিয়াম, ওখানে ওনার খাবার জিনিস থেকে নিয়ে, তলোয়ার থেকে নিয়ে, হযরত মুসার লাঠি, এবং এরকম অনেক অনেক জিনিস, বিবি ফাতেমার আছে, রেলিক্স আছে, কাপড় আছে, বাটি আছে. প্রথম কোরআন শরীফও দেখলাম.
তো এই সুযোগটা আমাদের বাচ্চারা বুঝে ক্রিয়েট করে, ওরা যদি আমাদের লন্ডন পাঠা দিত আমরা হয়তো ওই খুশিটা হতাম না, যে ওখানে গিয়ে যে মনের একটা শান্তি পেলাম আর দেখলাম যে এইসব জিনিস আমরা বইতে পড়েছি, উনিও পড়েছেন আমিও পড়েছি, উনি অনেক বেশি পড়েছেন আমি হয়তো কম পড়েছি, বাট এইসব জিনিস মনে হলো যে আল্লাহ কি কপাল, শুকর আলহামদুলিল্লাহ। অনেক বাচ্চাদের জন্য আমরা দোয়া করলাম, 50 বছর একসঙ্গে থাকা সার্থক হলো এর মধ্যে। 50 বছর আল্লাহ পাক আমার বাচ্চাদের তরফ থেকে আমাদেরকে ওখানে পাঠিয়ে সার্থক। কেমন কাটলো আপনার 50 জীবন হাজবেন্ড হিসেবে? 50 বছর মানে আমি বলি, উনি নিজেই বলছেন যে আপনাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। না, উনি খুব ভালো মানুষ, আমি সত্যি বলি। আমি আমার আব্বা আমার একই মেয়ে, এবং আমার আব্বা প্রফেসর, আমার আম্মা টিচার। আমি খুব সহজভাবে বড় হয়ে গেছি, কিন্তু আমার আব্বা মা বলেছিলেন যে একটু পরে বিয়ে করলে ভালো হতো, কিন্তু ওটা আমাদের আর শুনি নাই কথা, আমরা গিয়ে বিয়ে করে নিলাম। পালিয়ে টালিয়ে এখন এটা সবাই জেনে ফেলতেছে বলে, হ্যাঁ এরা বলে পালিয়ে, মানে আপনারা কেউ করেন না? আমার এরা কেউ কেন করে না এটা আমিও তোমাকে বলে দিই সিক্রেট। সেটা হলো যে উনি আর আমরা কিন্তু ওই যে বাচ্চারা বলছে যে আমরা একটা ফ্রিডম দিয়ে উনি বাচ্চাদেরকে বড় করেছেন, যে ওরাও সবকিছু শেয়ার করে। আমাদের সময় কিন্তু অত স্বাধীনতা ছিল না বাচ্চাদের, যে সব কথা বলবো, প্রয়োজন পড়েনি যেটা আপনাদের প্রয়োজন পড়েছিল। হ্যাঁ, সেটা আমার হয়তো ওটা অত সহজে সাক্ষাতের কথা মনে হয়। প্রথম সাক্ষাৎ বলেই ফেলি, প্রথম সাক্ষাৎ আমি তখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমার আব্বা মনিম খান সাহেব গভর্নর, উনি ফরেন স্টুডেন্টসদেরকে ইনভাইট করলেন। ম্যারি অ্যান্ডারসন জাহাজ ছিল ওটাতে, তো আমার আব্বা হঠাৎ বললেন উনি আমাদেরকে ফ্যামিলি যেতে হবে। গেলাম, তো ওখানে দেখি আমি মেয়েদের সাথে দেখি যে আমাকে বারবার একজন নিয়ে এসে একজনের সাথে আলাপ করে দিলেন, আমার আব্বারই একজন ওনাদের সিনিয়র কলিগ। আচ্ছা, আবার দেখি আমার পাশে বসিয়ে দিলেন। আচ্ছা, তো উনি আমারে বললেন তাস খেলো। আমি বললাম আমি আই হ্যাভ নেভার প্লেড অল দিস, হোল্ড ইট। আচ্ছা, ধরলাম, দেখি হাত ধরে ফেলছে। আচ্ছা, ওকে, আই সি, অলরাইট। তো হলো, তার কয়েকদিন পরে টেলিফোন। আচ্ছা, তখন তো আমাদের ওই ফোন, ওই যে ঘুরলি দেওয়া ফোন, আর আমি তো নট অ্যালাউড ফোন ধরার। আমার আম্মা তো একেবারে বাঘ, যাই হোক ধরছি। আচ্ছা, উনি কথাবার্তা একটু শুরু হলো, আচ্ছা ইউনিভার্সিটি, হ্যাঁ আই উইল কাম টু সি ইউ। এই যে দোস্তিটা হয়ে গেল, দোস্তি হয়ে গেল, ভালো লাগলো। আমি দেখলাম যে আমার চাইতে ভালো ইংলিশ বলে। ও, এইটাতে আমি কিন্তু ফ্ল্যাট, ইংরেজিতেই বাস। আমার আব্বা আমার বলেছেন would you like to get married? আমি বললাম yes, I will only marry the man who can write and speak better English than me. আমি তখন দেখলাম ওরে বাবা, হ্যাঁ। তখন উনি একদিন আমার বললেন you must have heard my songs. আমি তো একটু সারপ্রাইজড হয়ে আমি do you sing? এটা কিন্তু উনি খুব আপসেট হয়ে গেছিলেন আমার। What do you mean I sing? You haven't heard my record? পরের দিন আমাকে ওরা নয়ন ভরা জল আর মোর প্রিয়া হবে ঈশ্বরানী 78 RPM এ ছিল তখন, ওটা উনি আমাকে প্রেজেন্ট দিয়েছিলেন, ওটা আছে আমার কাছে এখনো। তো এইভাবে শুরু হলো। তারপর তো আস্তে আস্তে যখন ফ্যামিলি থেকে হলো হ্যাঁ বিয়ে হবে পরে, দেখ পরে এত হুড়াহুড়ি কেন, এতে উনি আমাকে বলেন লেটস গেট ম্যারিড। আমি বললাম ওকে ফাইন, লেটস গো। তো একদিন খুব ঝড়ের রাতে এসে ইভিনিং এ বললো কাম নাও, আমিও বেরিয়ে গেলাম। সো দিস ইজ দ্য স্টার্ট অফ এ বিউটিফুল জার্নি। Well said. I would not have asked Allah for anything more, and I will not exchange him or my 4 children for anything in the world. Lovely verse.
আর কোন কথা মানে আপনাদের এই পারিবারিক জীবনের থেকে নেয়া কোন সুন্দর ঘটনা, মজার ঘটনা আপনারা কেউ বলতে পারবেন, বা চারজন মিলে কন্ট্রিবিউট আপনাদের কাছ থেকে একটু শুনি। একটা মজার তো ওনার কাছ থেকে শুনলাম। একটা দুঃখ রয়ে গেল, পালাতে পারলাম না। এটা একটা কিভাবে এখনো সময় আছে, আমি বলছিলাম যে এইটা তো একটা কি করা যেতে পারে। 1965 এ যেটা হয়েছে, একটা স্বল্প সময়ের জন্য বাবা মার কাছ থেকে পালিয়েছিলেন, তো আপনারা তো বাবা মার কাছ থেকে পালাতে চাইছেন না অন্য কারোর সাথে যদি পালানো যেত তাহলে খুব ভালো হতো, কিন্তু সময় বেশি। স্টোরি বলতে পারি, সেটা হচ্ছে অনেকদিন আগে আমাদের বাসায় একটা চোর এসেছিল। এটা হচ্ছে ধানমন্ডি 28 নম্বরের বাসায়। এবং সে মানে আমার আব্বা, সে যখন আমরা জানতে পারলাম যে বাসায় চোর এসছে, you know, he ran out and he chased that guy down, and ওর গায়ে তেল ভরা ছিল, so he couldn't be caught, and then finally I think, did he get away or did you? No, I got him by his hair. Got him by the hair, and মানে এটা কিন্তু এটা একটা, এটা অনেক দিন আগে, this is about 35-40 years ago story আছে। আরেকটা হলো যে this is about only 10 years ago story, যে he went out for a walk, এবং একটা ছেলে, একটা গুন্ডা ছেলে গলা থেকে, আমার আব্বা একটা চেন পরতেন তখন, টান দিয়ে নিয়ে গেল, নিয়ে he ran, and he was about 65-70. He chased that boy down and he got that chain back. And he had এখানে একটু ব্লাড ছিল, ছিল, but you know, then আমি সাথে ছিলাম না, you know, he went alone. And এই যে সাহসটা, যে মানে it's unbelievable, যে সাহস এবং শক্তি, এই বয়সে, you know, he will chase down this young man and get his chain back. মুনিজাবা, মেহেরিন, আপনারা? আব্বুর অনেক পেশেন্স। আমরা গত সামারে কলকাতা গেলাম, শাড়ির দোকানে আব্বু যেভাবে সুইটলি ঘন্টার পর ঘন্টা আমাদের সাথে বসে আমরা শাড়ি চুজ করে যাচ্ছি, আমাদের হেল্প করে দিচ্ছে। হ্যাঁ, মানে কোনো কমপ্লেন নাই, কিচ্ছু নাই। অ্যামেজিং, অ্যামেজিং। আমার একটা এখন মনে পড়লো, আমরা অ্যাজ এ ফ্যামিলি উই আর মানে স্পোর্টস লাইক করি, খুব মজা করে দেখি একসাথে। তো আমার মনে আছে আমি তখন বেশ বয়স কম আমার, তখন ম্যারাডোনা ওয়াজ প্লেইং ফুটবল ফাইনাল ওয়ার্ল্ড কাপ। Was it 1984 or earlier? I don't remember. 84. Most likely. That's the one. That's the one. Yeah. And I remember, এবং আমরা যেহেতু আব্বু ম্যারাডোনা কে খুব লাভ করে খেলা, তো আমরা সবাই আর্জেন্টিনিয়ান ফ্যান। তো এখন আমার মনে আছে ওই সিনটা, যে আব্বুর রুমে আমরা সবাই দেখছি ফাইনাল ম্যাচটা, এবং যখন ওই যে গোল একটা হলো, আমার আব্বা বসেছিলেন, আমরা বিছানার শেষ মাথায় লাইন করে আমরা বসে টিভি দেখছি। আমার আব্বা বসেছিলেন, উনি উঠে বিছানার উপরে দাঁড়িয়ে গোল গোল বলে চিৎকার করা শুরু করতেন। and we were as a family, as a unit, we were all on the bed and we were all jumping and just screaming and celebrating the goal. So this is a part no one will expect from Abbu, because he's known as a very serious person and composed, but we are lucky enough to have those moments with him. চমৎকার। আপনি একটু বলবেন আমরা শেষ প্রান্তে, যে এই যে একটা পরিবারকে ভাবে আপনি গড়ে তুলেছেন, মানে মূল মন্ত্রটা কি, এবং এটা ফ্যামিলি বন্ডেজ, আমাদের তো এখন ফ্যামিলি গুলো আসলে সেই অর্থে, মানে যে গল্প আপনাদের কাছ থেকে শুনলাম সেগুলো পাওয়া খুব দুরূহ। মূল জিনিসটা হচ্ছে আমি সেইভাবে প্রতিপালন করতে চেয়েছি, চেষ্টা করেছি, যেভাবে আমার আব্বা আমাদের প্রতিপালন করেছেন, আব্বা মা। এবং তার মূল ভিত্তিটা ছিল ধর্ম, ধর্মীয় মূল্যবোধ এবং রাসূলুল্লাহর জীবনের আদর্শ। এই যে সব অবজার্ভ করতে পেরেছি তত না, আমরা সাধারণ মানুষ অনেক ভুল করি, কিন্তু এর মধ্যেও যে মূল মন্ত্র, যেটা যেমন সততা একটা মূল মন্ত্র, মিথ্যা কথা না বলা, ডিসেপশন প্র্যাকটিস না করা, মুনাফিকি না করা, এবং নিজের সংস্কৃতি ধর্ম থেকে যেটা উদ্ভূত সেটা নিয়ে যেন লজ্জিত না হয় কখনো। সেটার অহংকারের জায়গাগুলো জানতে হলে পড়তে হবে, ইতিহাস পড়তে হবে, জীবনীগুলো পড়তে হবে। এইভাবে জীবনের কিছু আদর্শ এদের সামনে আমি তুলে ধরে, যেমন হযরত বড় পীর সাহেবের একটা আদর্শ। আমার কাছে কেউ যদি জিজ্ঞেস করে আপনার কাছে সবচেয়ে আদর্শবান ব্যক্তিকে পৃথিবীর, আমি হযরত আব্দুল কাদের জিলানীর জীবনে বলবো। যেমন লেখাপড়া তেমন তার জ্ঞান, সেরকম তার বক্তৃতা, সেরকম ধর্মের
মূল্যবোধগুলো একটা একটা করে মানে প্রস্তর নিচে নিয়ে দিয়েছেন। সেটা আমি চেষ্টা করেছি এদের মধ্যে ট্রান্সমিট করতে। খাবার টেবিলে হয়তো খাওয়া শেষ হয়ে গেছে 10টার মধ্যে, 10:30টার মধ্যে, কিন্তু গল্প চলেছে রাত 2টো 2:30টা পর্যন্ত। হাতে খাবার জমে পাথর হয়ে গেছে। একবার বলতে শুরু করেছি তো যতটা জানি আবার বলার সুযোগ কবে পাবো জানি না, তো জীবনের নিশ্চয়তা নাই। যখন আমি বলেছি যাতে আক্ষেপ না থাকে আমার কবরে গেলে যে আমি এই কথাগুলো বলে আসতে পারিনি। এদের মধ্যে জীবনে কোনোদিন, ইনশাআল্লাহ এটা আল্লাহর কাছে আমার মিনতি, এদের মধ্যে কোনোদিন ঝগড়া হবে না। এরা হলে যদি সম্পদ থাকে তো একজন আরেকজনকে দিয়ে দেবে, এইভাবেই বড় করেছে। এবং ধর্মবোধকে এত ভেতরে আমি ঢুকিয়ে দিয়েছি এবং সেটা রাখার দায়িত্ব তাদের, যে জীবনে কোনোদিন যেন আল্লাহর পথ থেকে, কোরআনের পথ থেকে, রসুলের পথ থেকে যেন সরে না যায়। এটা এই সরে যাওয়া আর মৃত্যুকে ইনভাইট করা, নিজের ধ্বংস ইনভাইট করা একই। এইটাই মূল মন্ত্র। এটাই আমার মা শিখিয়েছেন। আমার মা 13 বছর বয়সে কোরআনে হাফেজ ছিলেন। আমার আব্বা সারা জীবন যে এত ব্যস্ত আইনজ্ঞ, কিন্তু তার 5 ওয়াক্ত সালাত কোনোদিন বাদ যায় না। এই একটি লোক যিনি কোর্টে কোনোদিন, এই সুপ্রিম কোর্টে কোনোদিন মাই লর্ড বলেননি। 75 বছরের প্র্যাকটিসের লাইফ, জীবনে মাই লর্ড বলেননি। বলেছেন আই হ্যাভ অনলি ওয়ান লর্ড অ্যান্ড হি ইজ নট ইউ। তো চিরদিন ইউর অনার বলে কাটিয়েছে। জাস্টিস এলিস এটা নিয়ে অনেকে কথা শোনাতে চেয়েছিল, কিন্তু যাই হোক। তো এইভাবে আমরা একটা অন্য ধরনের অহংকার নিয়ে বড় হয়েছে। আমাদের কিন্তু অর্থ সম্পদ বৃত্ত কিন্তু বেশি নাই, মোটামুটি একটা অবস্থাপন্ন পরিবারের, কিন্তু মূল্যবোধের দিক থেকে এবং কতগুলি বেসিক জিনিস মরে যাব কিন্তু তার থেকে বিচ্যুত হব না। তো এই জিনিসগুলো যদি সবাই চেষ্টা করে, আল্লাহ আমাকে মেহরবানি করেছেন আমার উপর, এমন সন্তানরা দিয়েছেন যারা আমাকে ব্যথা দেয়নি, কষ্ট দেয়নি। ওরা জানে যে কি কাজ করলে আমি সবচেয়ে কষ্ট পাবো। এরা কোটি টাকা অর্জন করুক তাতে আমার কিছু এসে যায় না, কিন্তু এরা যদি একটা টাকা যদি অসৎভাবে আনে সেদিন বাড়ি থেকে বাপ বেরিয়ে যাবে, যদি আমি জানতে পারি। এইটা যে জানাতে পেরেছি, উনি যে এটা জানাতে আমাকে সাহায্য করেছেন, এবং ওনার মধ্যে যে ধর্মের এই বোধ এত স্ট্রং, এটা না হলে বোধহয় আমাদের বন্ধন এবং পারিবারিক এই সৌহার্দ্য এত সুন্দর হতো না। আমরা একেবারে শেষ প্রান্তে শেষ করবো, বা 30 সেকেন্ডস করে প্রত্যেকে যদি কনক্লুড করবার জন্য সামির আপনি। সুখ দুঃখ নিয়ে, ইটস নট দ্যাট এভরিথিং ইজ পারফেক্ট, কিন্তু উই আর অলওয়েজ দেয়ার ফর ইচ আদার। ভাই বোনরা উই আর ভেরি ভেরি ক্লোজেস্ট, মানে থেকে বেশি। আর আমার আব্বা আম্মা, উই আর, and religion, এটা very very important for me and for all of us. So I think that this is the key to now the religion, to it answers all the questions. So আমি আশা করব যে আমরা যে গাইডেন্স এবং লাভ ফর ইচ আদার অ্যান্ড লাভ অফ আল্লাহ আমাদের শেখানো হয়েছে, যেটা আমরা পেয়েছি লাইফে, আমরা যেন সেম ভাবে আমাদের নিজেদের বাচ্চাদেরকে সেটা দিতে পারি। আমি মনে করি যে আমরা ট্রুলি ব্লেসড, যে এত লাভিং আর অ্যাফেকশনেট ফ্যামিলিতে আমরা বড় হয়েছি, এবং সারা জীবন যাতে আমরা একজন একজনের সাথে এরকম থাকতে পারি। অ্যান্ড জাস্ট আল্লাহকে থ্যাংক ইউ বলতে চাই যে উই কুডন্ট হ্যাভ আস্কড ফর এনিথিং মোর। মুবিনা, প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই সুযোগ দেওয়ার, যে আমরা একসাথে হয়ে এতগুলো স্মৃতিচারণ করতে পারলাম। আমার আম্মা এবং আব্বাকে নিয়ে কিছু আলাপ আলোচনা শেয়ার করতে পারলাম, আমাদের কিছু লাইফ স্টোরিজ শেয়ার করতে পারলাম আপনাদের সাথে, সেটার জন্য ধন্যবাদ। আপনারা দোয়া করবেন আমাদের, যাতে আব্বা এবং আম্মা লং লাইফ হয়, আমাদেরকে দোয়া দিতে থাকেন। এবং এই সুযোগটা আসলে সবাই পায় না, যে একসাথে এই ফ্যামিলি টাইজটা শেয়ার করার। আমরা কিন্তু এখনো একসাথে নামাজ পড়ি, সালাত পড়ি, একসাথে অনেক কিছু করি, একসাথে খাই। প্রতিদিন না পারলেও সপ্তাহে একবার কি দুইবার এসে একটু আব্বু আম্মার খবর নিয়ে যাই।
এটা খুব ইম্পর্টেন্ট। আমরা এত ব্যস্ত হয়ে গেছি যে সময় করতে পারি না বাবা মার জন্য। আমি সবসময় দেখেছি আমার আব্বাকে, আমার দাদা দাদির অনেক ব্যস্ততার মধ্যেও আমার দাদা কেমন আছে, কি ওষুধ খাচ্ছে, কি লাগবে, একসাথে নামাজ পড়ে একটু সময় কাটিয়ে যাওয়ার জন্য প্রতি সপ্তাহে আমরা একদম বৃহস্পতিবার, এক্স্যাক্টলি বৃহস্পতিবার গিয়ে দাদার কবর জিয়ারত করা, দাদির কবর। এইটা, এই ফ্যামিলি ট্রেডিশনটা ভেরি ইম্পর্টেন্ট। আমাদের কোথায় যেন ভ্যালিউজ গুলো হারিয়ে যাচ্ছে মনে হয় ব্যস্ততার মধ্যে। আমার মনে হয় এগুলো ফেরত আনা উচিত এবং একটা ওয়েক আপ কল দরকার আমার মনে হয়। এই পর্যায়ে সবাই যদি একটু এটা রিয়েলাইজ করে, দ্যাট উড বি স্টেপ চেঞ্জ। আমি নিজে থেকে একটা কথা বলতে চাই, নিজে থেকে। সেটা হচ্ছে ছেলে মেয়েদের নিয়ে যখন বসি এবং এই ধরনের আলোচনা হয় তখন মনের মধ্যে একটা আক্ষেপ এই জন্য হয় যে ছেলেমেয়েরা কিন্তু বাপ মার শ্রেষ্ঠ দিন দেখে নাই। আমার শ্রেষ্ঠ দিনের সাক্ষী কিন্তু এরা না, এরা তো আমার সন্তান। এরা যখন বড় হয়েছে তখন তো আই এম রিটায়ার্ড, কিন্তু আমি নিজে যে কি ধরনের যুবক ছিলাম, তরুণ ছিলাম, আপনার ঘরে গেলে তার নমুনা অনেক পাওয়া যায়। বোঝাতে পারবো না যে পাঞ্জাবি পাঠান এদের কিভাবে যে ধরাশায়ী করবে। আরেকদিন ধন্যবাদ। আমি এই অনুষ্ঠান কুইকলি বলছি, আমি এই অনুষ্ঠানের জন্য আমি এত খুশি হয়েছি যে এখানে এই প্রথম আসতে পারলাম বাচ্চাদেরকে নিয়ে, ওনাকে নিয়ে। আমি বলতে চাই বাংলাদেশের সব বাপ মাদের যে আপনারা আপনাদের বাচ্চারা যেন আল্লাহ ভক্ত হয় এবং ভালো মানুষ হয়, এটা, এবং তাদেরকে একটু দেখে রাখেন কার সাথে আছে, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে। বাচ্চাদেরকে একটু সময় দেন, একটু আমার বলার, ছোটবেলায় সময় দেন, কলেজে গেলেও সময় দেন, তারপরে বিয়ে শাদী করতে চাইলেও সময় দেন, তাদের সাথে কথা বলেন, তাদেরকে গাইডেন্স দেন। এই গাইডেন্স যদি আমরা এদেরকে না দিতে পারতাম তাহলে হয়তো আজকে আমরা এইভাবে একটা ফ্যামিলি হিসাবে আমাদের বাপ মারা যা চেয়েছিলেন সেটা হয়তো আমরা অতখানি পারি নাই, তবুও চেষ্টা করছি, এখনো চেষ্টা করে যাচ্ছি। তো এটার জন্য চ্যানেল আইয়ার তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি কি কথা দিয়ে শেষ করবেন না গান দিয়ে শেষ করবেন? গান দু লাইন আমরা শুনতে পারি এদের অনুষ্ঠানে যদি আপনি শুনেন। তোমরা সাধারণত গেস্টদের ডেকে যে বলো আই হ্যাভ বিন আ প্রফেশনাল সিঙ্গার, আমি ওইভাবে গান গাইতে পারি না। যে গান কথা দিয়ে শেষ করতে চাই, কথা দিয়ে এই যে তোমরা সবাই দোয়া করো, আমার তো আর 6 মাস পর 80 বছর বয়স হবে, তো যেন আল্লাহকে খুশি করতে পারি এবং কবরে গিয়ে যেন আযাবের মধ্যে না যাই। আমার ভীষণ ভয় এই দুনিয়াতে জেনে না জেনে কত অন্যায় করেছি, কত পাপ করেছি, তার জন্য শাস্তির ভয় এখন শুধু আল্লাহর কাছে। সবাই আপনার জন্য দোয়া করবেন এবং এরকম সন্তান আপনার রয়েছে সেটি অনেক পাওয়া। অনেক ধন্যবাদ ডক্টর সামির আশরাফ, মনিজা আসাফ, জুলফিয়া আসাফ, মেরিন আসাফ, মুবিন আসাফ এবং মিস্টার মোহাম্মদ আসাফ উদ্দৌলা। দর্শক, আমরা ঈদের এই বিশেষ তৃতীয় মাথায় কথা বলছিলাম আমাদের পরিচিত শ্রদ্ধেয়, সবার শ্রদ্ধেয় মোহাম্মদ আসাফুদ্দৌলা, তার সহধর্মিণী এবং তার সন্তানদের কাছ থেকে। মোহাম্মদ আসাফুদ্দৌলার এই এবং তার পরিবারের সদস্যদের কথা আমাদের যে কোনো পরিবারের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তিনি আমাকেও পরামর্শ দু একবার নেওয়ার সুযোগ হয়েছিল বা দেওয়ার তার কাছ থেকে তিনি দিয়েছিলেন সন্তানদের কিভাবে মানুষ করতে হবে। আমি চেষ্টা করেছি আমি যে আমার মতো করে আমার সন্তানদের যেন তিনি যেভাবে পরামর্শ দিচ্ছেন সেভাবে পালন করেছি। এবং আজকে যে কথাগুলো বেরিয়ে আসলো এটি প্রতিটি পরিবারের জন্য আমাদের সামাজিক ধর্মীয় মূল্যবোধগুলো ফিরিয়ে আনা খুবই জরুরি আমাদের বর্তমান সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বাস্তবতায়। এবং আমরা ওনাদের সবার দীর্ঘ জীবন কামনা করি। দুজনের দাম্পত্য জীবন 50 অতিক্রম করেছেন, আরো অনেক 50 ওনারা পার করুন, সেটি আমাদের প্রত্যাশা থাকবে। অন্তত বাকিটা তো সৃষ্টিকর্তার হাতে। এবং ওনাদের যে আকাঙ্ক্ষা প্রতিটি মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্য দিয়ে এবং সন্তানদের মধ্য দিয়ে, বিশেষ করে যে আকাঙ্ক্ষা যে সন্তানরা মিলেমিশে থাকবে, যে মূল্যবোধগুলো তাদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন সেগুলো ধারণ করে রাখবেন। এবং এতদিন যখন করতে পেরেছেন সন্তানরা এই পর্যায়ে, যাদের নিজেদের ইতিমধ্যেই সন্তান রয়েছে এবং সেই নাতি নাতনিরাও সেগুলো ধারণ করছেন বলে আমরা যেটুকু জানলাম, আমরা আশা করব যে সেই ধারাটা অব্যাহত থাকবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। ঈদ মোবারক।